আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের সাথে আবারও ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। আজকে আমরা ক্লাসে যেটি দেখবো সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং যে টপিক থেকে প্রায় প্রতি বছরই বহু সংখ্যক প্রশ্ন চলে আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তোমরা যদি প্রশ্ন বিশ্লেষণ করো তাহলে এই টপিকটা সর্বাঙ্গে দেখবা এবং আমরা সেই টপিকের নামটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আজকে তোমাদের দেখাবো। সাবজেক্ট ভার্ব যে এগ্রিমেন্টের যে প্রশ্নটা আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেকের অনেক কনফিউশনের জায়গা থাকে, তো সেগুলো নিয়ে আজকে একটু কথা বলবো তোমাদের সাথে এবং সেই সাথে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে এবং যদি অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রশ্ন থাকে বা যে কোনো সাজেশন নেওয়ার মতো কোনো প্রশ্ন থাকে তাহলে যে কোনো মুহূর্তে দ্বিধাহীনভাবে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। আমরা পড়ার ফাঁকে তোমাদেরকে অ্যাডমিশন রিলেটেড সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যদি একটু প্রথম প্রশ্নের দিকে একটু তাকাই যে প্রথম প্রশ্নটা আমাদের জন্য কি ছিল। খুবই সহজ একটি প্রশ্ন, মানে কঠিন কিছু না, জাস্ট আমাদের মানে যেই জায়গাটাতে প্যাচ লাগে পরীক্ষার হলে এমসিকিউ সলভ করার সময় কিছু কিছু জায়গাতে আমরা আসলে কনফিউজড হয়ে যাই। তো সেই কনফিউজড করার মতো জায়গাগুলো নিয়েই আজকে প্রশ্নগুলো সাজানো এবং আমরা আজকে দেখবো 20টা প্রশ্ন এবং 20টার প্রশ্নের মাধ্যমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রায় ম্যাক্সিমাম যে বিষয়গুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো, প্রথম যে প্রশ্নটা আমাদেরকে চেয়েছে সেটি হচ্ছে the fear of rape and robbery dash caused many people to flee the city। অর্থাৎ ধর্ষণ এবং ডাকাতের যে ভয়, সেই ভয়ের কারণে অনেক মানুষ কি করে শহর ছেড়ে চলে যায়। ফ্লি মানে হচ্ছে কি, আমরা জানি ফ্লি মানে হচ্ছে খুবই সহজ একটি ওয়ার্ড। ফ্লি মানে হচ্ছে পলায়ন করা। ফ্লি মানে হচ্ছে কি পলায়ন করা বা কোনো কিছু ছেড়ে চলে যাওয়া, সেই অর্থ হচ্ছে ফ্লি শব্দটা আমরা ব্যবহার করে থাকি। তো এইখানে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে প্রধান যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আমার বাক্যের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটাও হবে সিঙ্গুলার। আমার বাক্যের সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও হবে কি প্লুরাল। ঠিক আছে, তো এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা। তো সেই মূল কথা অনুযায়ী আমার এখানে কোনটাকে সাবজেক্ট ধরবো এবং কোনটাকে সাবজেক্ট হিসেবে ধরে নিয়ে আমি সঠিক উত্তরটা নিব, কি হতে পারে তোমাদের মতে? আচ্ছা, একজন আহমেদ তাসু বলছো আর হবে, আন্নে বলিয়ান বলছো হ্যাজ হবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম জুবাইর আহমেদ, শাহসাদি আফরিন। আচ্ছা, প্রথম প্রশ্নটার উত্তর কি হতে পারে তোমরা একটু বলো আমাকে। আচ্ছা, দেখো, আমরা অনেক সময় দেখা যায় কি এই যে এন্ডের যে ব্যবহারটা এখানে তোমরা লক্ষ্য করতেছো, এই যে এন্ডের ব্যবহার, এই যে এন্ড, এই এন্ড দেখার মাধ্যমে যেহেতু এন্ডের আমার দুই পাশে আমরা দেখতে পাচ্ছি কি এন্ডের দুই পাশে একটা সাবজেক্ট আছে রেপ, মানে একটা সাবজেক্ট রেপ আছে, আবার আরেকটা সাবজেক্ট রোভারি আছে। মানে তোমার কাছে মনে হইতে পারে যে এখানে যেহেতু আমার দুইটা সাবজেক্ট আছে তাহলে হয়তো বা সাবজেক্টটা প্লুরাল, কিন্তু না, এটা আমার একটি ভুল ধারণা। কেন ভুল ধারণা? কারণ আমরা যখন দেখব একটি বাক্যের হেডওয়ার্ড কোনটা, হেডওয়ার্ডটা হচ্ছে কি, হেডওয়ার্ডটা হচ্ছে প্রিপোজিশনের পূর্বের যে ওয়ার্ডটা, প্রিপোজিশনের পূর্বের যে ওয়ার্ডটা সেটাকে আমরা বলবো কি হেড ওয়ার্ড। ঠিক আছে, তো একটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস অনুযায়ী আমরা হেড ওয়ার্ড অনুযায়ী সবসময় বাক্যের সাবজেক্টটা গ্রহণ করব। তাহলে দেখো, এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে রেপ বা এন্ড যুক্ত দুইটা সাবজেক্ট আছে, কিন্তু আসলে এই দুইটা কোনো সাবজেক্টই না। আমার মূল সাবজেক্টটা হচ্ছে কি ফেয়ার, কারণ এটা হচ্ছে আমার হেডওয়ার্ড প্রিপোজিশনের পূর্বে বসছে। আর এই ফেয়ারটা যেহেতু আমার সিঙ্গুলার, দেখো ফেয়ারটা যেহেতু আমার সিঙ্গুলার, তাহলে সেই অনুযায়ী আমার ভার্বটাও কি বসবে, সিঙ্গুলার বসবে। তাহলে এখানে আমরা দেখি অপশনে কোথায় সিঙ্গুলার ভার্ব রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আর, এটা হচ্ছে আমরা জানি প্লুরাল ভার্ব। ঠিক আছে, আবার হ্যাভ প্লুরাল ভার্ব। আবার এখানে দেখো সিঙ্গুলার ভার্ব যেটা রয়েছে সেটা হচ্ছে সি নাম্বারটাতে আর হচ্ছে ডি নাম্বারটাতে। এখন আমরা দেখো টু এর নিয়ম অনুযায়ী আমরা কি জানি, মানে একটা টু এর পরে কি বসে, টু এর পরে আমরা জানি কি V1 বসে, বাট এখানে দেখো আমার কি রয়েছে, V3 রয়েছে। তাহলে আলটিমেটলি আমি এটা উত্তর নিতে পারছি না, তো সে অনুযায়ী আমার উত্তরটা হবে কি সি নাম্বারটা, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। এবং তোমরা জানবা যে একটা ওয়ার্ড দেখে আমি কিভাবে বুঝবো বা একটা ভার্ব দেখে কিভাবে বুঝবো যে ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল। তোমার মনে রাখবা যে সকল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকবে, যে সকল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকবে সেই সকল ভার্বটাকে আমরা বলবো প্লুরাল ভার্ব। আর যে সকল ভার্বগুলো ভার্বের মতোই থাকবে সেগুলো সিঙ্গুলার। যেমন ধরো আমরা কিছু উদাহরণ দিতে পারি, যেমন আমরা কিছু উদাহরণ দিই, ধরো আমি যদি বলি মেক, তাহলে এইটা হচ্ছে প্লুরাল ভার্ব। কিন্তু আমি যদি বলি মেক্স,
আমি যদি বলি মেক্স, তাহলে এটা কি হবে? তাহলে আচ্ছা এখানে হচ্ছে এটা হবে সিঙ্গুলার, সিঙ্গুলার, ঠিক আছে। ভার্বের সাথে এস বাই এস যোগ করলে সেটা সিঙ্গুলার ভার্ব হয়, স্লিপ অফ মিস্টেক, মানে ভার্বের সাথে আমরা যখন এস বাই এস যোগ করবো সেই ভার্বটা হয়ে যাবে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ঠিক একইভাবে দেখো এই মেক আর হচ্ছে মেক্সের যে পার্থক্যটা, মেক আর হচ্ছে মেক্সের যে পার্থক্যটা দেখো, একটা জায়গাতে লিখেছি মেক আর একটা জায়গাতে লিখেছি হচ্ছে মেক্স। আচ্ছা এই যে মেকটা এটা হচ্ছে প্লুরাল ভার্ব, কারণ এই ভার্বের শেষে আমরা এস বাই এস পাচ্ছি না। আর এই যে মেক্স এটা হবে কি সিঙ্গুলার ভার্ব। তোমরা বুঝতে পারছো যে এইভাবে তোমরা ভার্বের প্লুরাল আর সিঙ্গুলারটা আইডেন্টিফাই করতে পারবা খুব ইজিলি। আচ্ছা থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস, তাই হ্যাজ হবে, গুড। আন্নে বলিয়ান মেক সিঙ্গুলার মেক প্লুরাল। আচ্ছা একজন বলেছে মনে হয় হ্যাজ হবে, আমার ভুল হয়েছে। না, তোমার যেটা মনে হয়েছে সেটাই সঠিক হয়েছে, ঠিক আছে। আচ্ছা গুড। দেন পরবর্তী যে প্রশ্নটা দেখো, আমরা দ্বিতীয় যে প্রশ্নটাতে আমরা যাবো যে দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস ড্যাশ হিম টু বি ইনোসেন্ট। দেখো এই প্রশ্নের উত্তরটাও তোমরা অ্যান্সার করতে গিয়ে অনেক ভুল করবা, কারণ একটু আগে আমি একটা রুলস দেখিয়েছি এবং তোমরা সেই রুলস অনুযায়ী এটার অ্যান্সার করবা, এবং আমরা জানি যে তোমরা ভুল করবা। তো কি হতে পারে এটার উত্তর? 2 নাম্বারটা, যেই দেখি তোমরা ভুল উত্তর কোনটা দিতে চাও, কোনটা উত্তর হতে পারে। আচ্ছা অনেকে উত্তর করছো কেউ এ বি সি। আচ্ছা মানে অনেকের ভিতরে অনেক একটা কনফিউজ কাজ করছে। দেখো আমরা একটু আগে কি শিখেছি, যে একটু আগে আমরা শিখেছি আমাদের হেডওয়ার্ড অনুযায়ী হচ্ছে আমার ভার্ব বসার কথা। মানে হেডওয়ার্ডটা যদি আমার সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার দিব, হেডওয়ার্ডটা যদি প্লুরাল হয় তাহলে আমি ভার্বটা কি দিব? প্লুরাল দিব। বাট এইটা হচ্ছে একটা ব্যতিক্রম নিয়ম। ব্যতিক্রম নিয়মটা কেন? যখন দেখবা মেজরিটি ওয়ার্ডটা রয়েছে, তখন কি দেখবা? মেজরিটি ওয়ার্ডটা রয়েছে, দেখো মেজরিটি ওয়ার্ডটা যদি সিঙ্গেল বসে মানে একা বসে, এর পরে সরাসরি ভার্ব আসছে, মেজরিটির পরে যখন তুমি দেখবা সরাসরি ভার্ব আসছে, তখন সেই ভার্বটা হবে কি? তখন সেই ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। বাট যখন দেখবা এই মেজরিটির পরে যখন দেখবে মেজরিটির পরে একটা প্লুরাল নাউন আসছে, এই মেজরিটির পরে কি আসছে? একটা প্লুরাল নাউন আসছে, তারপরে ভার্বটাও হবে কি? প্লুরাল ভার্ব হবে। বুঝছো আমার কথা? মানে মেজরিটির দুইটা নিয়ম, একটা হচ্ছে আমি যদি লিখি যে ধরো আমি লিখলাম দা মেজরিটি, তারপরে এখানে দিলাম কি? বিলিভ ইন গড, ঠিক আছে। ধরো এটা একটা সিম্পল সেন্টেন্স। দেখো এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সের পার্থক্যটা কি? এখানে দা মেজরিটির পরে আমার একটা নাউন আছে, সেই নাউনটা কি আছে? প্লুরাল আছে। আর এখানে দেখো মেজরিটির পরে আমার সরাসরি ভার্ব বসছে, তাই না? তাহলে নিয়ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে যখন মেজরিটির পরে যখন সরাসরি ভার্বটা আসবে তখন সেই ভার্বটা আমি দেবো সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্ব মানে কি? বিলিভস, তাই না? সিঙ্গুলার ভার্বস মানে কি? সিঙ্গুলার ভার্ব মানে হচ্ছে কি? বিলিভস। আর যখন মেজরিটির পরে আমার একটা প্লুরাল নাউন আসবে, দেখো এই যে প্লুরাল নাউন, তাহলে প্লুরাল নাউনের পরে আমার ভার্বটাও প্লুরাল হবে। এখন দেখো এখানে কোথায় আমরা প্লুরাল ভার্ব পাচ্ছি একটু দেখো। এস বাই এস যুক্ত আছে, তার মানে এটা সিঙ্গুলার ভার্ব। ইজ আছে, তার মানে এটা সিঙ্গুলার। হ্যাজ আছে, তার মানে এটাও সিঙ্গুলার। আলটিমেটলি আমার প্লুরাল হচ্ছে কোনটা? আলটিমেটলি আমার প্লুরাল হচ্ছে এ নাম্বারটা, বিলিভ। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো তো নাকি? আচ্ছা দেখছো কেউ এ বলেছিলা, কেউ বি বলেছিলা, তো অর্থাৎ তোমাদের ভিতরে একটা কনফিউজড কাজ করছিল। আচ্ছা বিলিভই হবে শিওর, কারণ প্লুরাল, ঠিক আছে। আচ্ছা দেখো মানে আগের প্রশ্নের উত্তর অনুযায়ী যদি নিতাম তাহলে কিন্তু অনেকে সিঙ্গুলার নিয়ে নিতে, কারণ মেজরিটি সিঙ্গুলার আছে। বাট মেজরিটি যদিও হেডওয়ার্ড হিসেবে সিঙ্গুলার বসছে, বা এটা নিয়মটা একটু ব্যতিক্রম, ঠিক আছে। তোমরা এটা একটু মাথায় রাখবে, এটা একটু আলাদা নোট করে রাখবা। এ হবে তাহলে, গুড। আন্নে বলিয়ান, শহীদুল ইসলাম নিহান, গুড। আচ্ছা তোমরা না বুঝলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবা আবার। দেন তৃতীয় প্রশ্নটার দিকে আমরা একটু লক্ষ্য করবো, দেখবো তৃতীয় প্রশ্নটা কি চেয়েছে। দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস, দেখো কলিগসটা দেখো প্লুরাল রয়েছে, কলিগসটা কি রয়েছে? প্লুরাল রয়েছে। ড্যাশ কামিং হেয়ার টুডে, তো নাউনটা যেহেতু প্লুরাল তাহলে আমি ভার্বটা এখানে কি বসাবো একটু বলো তো। তো সেই অনুযায়ী আমি উত্তরটা কি নিতে পারি? নাউনটা যেহেতু প্লুরাল তাহলে সেই অনুযায়ী আমি উত্তরটা কি নিব? আচ্ছা কেউ সিঙ্গুলার, কেউ প্লুরাল বলছো, একজন ইজ বলেছো, সিফাত ইসলাম ইজ বলেছো, একটু চালাক আছে, আমার কথায় ও পাত্তা দেয় নাই, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে যে মূল ট্রিক্সটা, নাউনটা যতই প্লুরাল থাকুক আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে বাক্যের এইটার ব্যবহারটা,
অ্যালং উইথ এই ব্যাপারটা, অর্থাৎ কিছু শব্দ আছে, ঠিক আছে, কিছু শব্দ তোমরা একটু মাথায়, তোমরা কিছু শব্দ মনে রাখবা, লাইক ধরো যে অ্যালং উইথ, আচ্ছা সবুজ কালি মেবি দেখতে পারবে না তোমরা, আমরা এটা নিতে পারি যে অ্যালং উইথ, ঠিক আছে, অ্যালং উইথ, আরও থাকতে পারে টুগেদার উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ঠিক আছে, দেন থাকতে পারে ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন, এক্সক্লুডিং, এক্সক্লুডিং, অ্যালং উইথ, টুগেদার উইথ, আবার শুধু উইথও থাকতে পারে অনেক সময় দেখবা, অ্যাজ ওয়েল অ্যাজ থাকতে পারে, অ্যালং উইথ, টুগেদার উইথ, এই যে সব ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলো যখন একটা বাক্যে থাকবে, এই বাক্য সচরাচর কি করে, এর পরে একটা সাবজেক্ট থাকে, এর পূর্বে একটা সাবজেক্ট থাকে, দুইটা সাবজেক্ট থাকে, একটা থাকে সাবজেক্ট 1 আর একটা থাকে হচ্ছে সাবজেক্ট 2, তাই না, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, আরও থাকতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন, এক্সক্লুডিং উইথ ইত্যাদি। এগুলা কি করে, দুটো সাবজেক্টে যুক্ত হয়, একটা হচ্ছে সাবজেক্ট 1 আর একটা হচ্ছে সাবজেক্ট 2। তাহলে তুমি যখন দেখবা অ্যালং উইথ, টুগেদার উইথ দুইটা সাবজেক্টকে যুক্ত করছে, তখন আমি কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নিব, তখন আমি ভার্বটা নিব হচ্ছে সাবজেক্ট 1 অনুযায়ী ভার্ব বসবে। সাবজেক্ট 1 যদি আমার সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট 1 যদি আমার প্লুরাল হয় ভার্ব প্লুরাল, ঠিক আছে। তাহলে দেখো এখানে অ্যালং উইথের এখানে দুইটা সাবজেক্ট পাচ্ছি, দা হেডমাস্টার একটা সাবজেক্ট, এটা সাবজেক্ট 1, ঠিক আছে। আবার দেখো এখানে সাবজেক্ট 2 আমরা আগে লিখে দিয়েছি, এটা হচ্ছে কি সাবজেক্ট 2। তাহলে সাবজেক্ট 1টা কি রয়েছে আমার, সাবজেক্ট 1টাতে রয়েছে সিঙ্গুলার, সাবজেক্ট 1টা হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে আমার আলটিমেটলি ভার্বটাও কি বসবে, ভার্বটাও বসবে সিঙ্গুলার, তাই না। তাহলে ভার্বও বসবে সিঙ্গুলার। এখান থেকে সিঙ্গুলার ভার্ব খুঁজে বের করি, দেখো হ্যাভ সিঙ্গুলার না, কারণ হ্যাভ এস বাই এস থাকলে সেটাকে আমরা সিঙ্গুলার ধরবো, ওয়ার এস বাই এস নাই, আর এস বাই এস নাই, এটা সিঙ্গুলার না। তাহলে আলটিমেটলি আমার উত্তরটা কি হচ্ছে, বি নাম্বারটা উত্তর হচ্ছে ইজ। যারা ইজ বলেছিল তাদেরটা সঠিক হয়েছে, ঠিক আছে, পূর্বের সাবজেক্ট অনুযায়ী। অ্যান্নেবলিয়ান বলছো, আচ্ছা। আহমেদ তসু ডি বলেছিল, আচ্ছা আচ্ছা। লামিয়ার আহমেদ তসুর ভিতরে একটা কনফিউশন হয়ে গিয়েছিল, লামিয়া সাবরিন বলেছে দ্য হেডমাস্টার অনুযায়ী, গুড, দ্য হেডমাস্টার অনুযায়ী ভার্বটা বসবে। এমডি আসিফ ডি বলেছিল, একটু ভুল হয়েছে, একটু মাথায় রাখবা, ঠিক আছে, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, এই জিনিসগুলো যখন থাকবে তখন হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী তোমরা ভার্বটা বসাবা। আচ্ছা ঠিক আছে, দেন আমরা পরবর্তী প্রশ্নটাতে একটু যাব। আমরা দেখি চতুর্থ যে প্রশ্নটা, চতুর্থ প্রশ্নটাতে কি চেয়েছি, ইথিক্স ড্যাশ দ্য স্টাডি অফ মোরাল ডিউটিস, প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালুস, ঠিক আছে। তোমরা যারা ইথিক্সে পড়ো বা নীতি নৈতিকতার যে নীতিবিদ্যা যেগুলোকে আমরা বলে থাকি, তো সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। দেখো এখানে আমার সাবজেক্টের সাথে দেখো একটা এস বাই এস যুক্ত আছে, তাই না, এখানে সাবজেক্টের সাথে আমার একটা কি যুক্ত আছে, এস বা ইএস যুক্ত আছে। তো সচরাচর আমরা কি জানি, সাবজেক্টের সাথে এস বাই এস যুক্ত থাকলে সেটা আমরা কি প্লুরাল ধরি, তাই না। তো সাবজেক্ট যেহেতু প্লুরাল হয়, ভার্বটাও তো আমার প্লুরাল হওয়ারই কথা, এটা হচ্ছে নিয়ম স্বাভাবিক। তো আমি যদি সেই নিয়মটা হিসেবে ধরি তাহলে কি এটা উত্তর সঠিক হবে, বা তোমরা কোনটাকে উত্তর নিবা একটু বলো তো। মিস্টেক হয়ে গেলে ওটা এরকম মিস্টেক হবে, কারণ তোমরা পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস করো না। যে কোনো একটা টপিক পড়ার পরে তোমাদের পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে, বুঝছো। আচ্ছা জাকিয়া সুলতানা মিম বলছো ইজ, আচ্ছা সায়া সোয়াত হোসেন ইজ, মেহেদি হাসান বি বলেছো, শহীদুল ইসলাম নিহানো ইজ বলছো, রাতের তারাও বি বলছো, গুড। দেখো এই যে ইথিক্স বলো, মানে ধরো বাক্যের যে সাবজেক্ট মানে বিষয়ের নাম, সহজ কথায় আমরা যে বিষয়গুলো পড়ি বিষয়ের নাম, বিষয়ের নাম কি হইতে পারে, ধরো বিষয়ের নাম হইতে পারে যে ফিজিক্স, তাই না, ফিজিক্স হইতে পারে, বিষয়ের নাম ইকোনমিক্স হইতে পারে, ইকোনমিক্স হইতে পারে, ঠিক আছে, বিষয়ের নাম ইথিক্স হইতে পারে, ফিজিক্স হইতে পারে, ম্যাথমেটিক্স হইতে পারে। দেখো প্রত্যেকটা বিষয়ের নামের শেষে আমরা এস বাই এস পাচ্ছি, তার মানে এই না যে এটা একটা প্লুরাল সাবজেক্ট। প্রত্যেকটা বিষয়ের নামের পরে আমরা সবসময় ইউজ করব, প্রত্যেকটা বিষয়ের নামের পরে আমরা সবসময় ইউজ করব সিঙ্গুলার ভার্ব, আমরা ইউজ করব সিঙ্গুলার ভার্ব। ইথিক্স যেহেতু একটা বিষয়ের নাম, ইথিক্স যেহেতু একটি বিষয়ের নাম, তার মানে এরপরে আমার সিঙ্গুলার ভার্ব বসবে। দেখো আর সিঙ্গুলার না, আর অ্যাবাউটও সিঙ্গুলার না, আবার দেখো ডিল, এটা তো আরও সিঙ্গুলার না, কারণ এটা যদি ডিলস এভাবে থাকতো, ভার্বের সাথে যখন এস যুক্ত হবে বা ইএস যুক্ত হবে তখন সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে রিপ্রেজেন্ট করবো। তার মানে আমার উত্তরটা হচ্ছে কি বি নাম্বারটা ইজ। খুবই সহজ একটা প্রশ্ন ছিল, তোমরা অনেকেই উত্তর করেছো। ইথিক্স সাবজেক্টটা ইজ হবে। রাগিব হাসান অনু, গুড। অনু পাবনার সন্তান, অনুর জন্য দোয়া রইল, এবং আমার কলেজের ছোট ভাই সুমন মাহমুদও ইজ বলেছো, গুড। ইথিক্স নিজেই সিঙ্গুলার, শহীদুল ইসলাম নিয়ান, গুড। দেখো দেন আমরা পঞ্চম প্রশ্নটাতে একটু যাব। আমাদের পঞ্চম প্রশ্নটাতে কি চেয়েছি একটু দেখি,
স্টাডিং লটস অফ বুকস ড্যাশ এ পারসন নলেজেবল অ্যান্ড ওয়াইজ। দেখো এখানে তো দেখো আমাদের বুকস রয়েছে, বা অফের পূর্বে লটস রয়েছে, বুকস রয়েছে, অনেক কিছু রয়েছে, মানে মানে এস বাই এস যুক্ত রয়েছে। তাহলে কি আমি এই এস বাই এস যুক্ত দেখে কি সেটাকে প্লুরাল ধরবো? সেটাকে কি প্লুরাল ধরবো? এস বাই এস যুক্ত থাকলেই কি সেটাকে প্লুরাল ধরবো? না, আমাকে দেখতে হবে বাক্যের কোনটাকে আসলে কোন সময়টাতে সাবজেক্ট ধরতে হয়। দেখো যখন দেখবা কোনো একটা বাক্য জিরান দ্বারা শুরু হয়েছে, জিরান, জিরান মানে কি? সহজ কথায় জিরান মানে হচ্ছে, সহজ কথায় জিরান মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দ্বারা যখন কোনো বাক্য শুরু হয়েছে, ঠিক আছে? পাশাপাশি আরো বসতে পারে জিরানটার পাশাপাশি ধরো যে দ্যাট ক্লজ, দ্যাট ক্লজ, বা যে কোনো ধরনের ক্লজ যদি বসে। আবার এর পাশে বসতে পারে ধরো ধরো কোথাও বসলো ইনফিনিটিভ, কোথাও বসলো ইনফিনিটিভ, ঠিক আছে? ইনফিনিটিভ অর্থাৎ জিরান বা কোনো প্রকার ক্লজ বা কোনো প্রকার ইনফিনিটিভ দ্বারা যখন কোনো একটা সেন্টেন্স শুরু হবে তখন সেই সেন্টেন্সের ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। তখন সেই সেন্টেন্সের ভার্বটা হবে কি? তখন সেই সেন্টেন্সের ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। খুব ইজি ইজি বিষয়। এই তিনটা জিনিস জাস্ট একটু মাথায় রাখবা, যে জিরান্ড, যে কোনো ক্লজ, যে কোনো ক্লজ, শুধু দ্যাট ক্লজ না, যে কোনো ক্লজ, আর হচ্ছে ইনফিনিটিভ। এই তিনটা দ্বারা যখন কোনো একটা বাক্য শুরু হবে তখন তার ভার্বটা হবে কি? সিঙ্গুলার ভার্ব। এবার আমরা দেখতে পাচ্ছি কি এখানে স্টাডিং, স্টাডিংটা কি? আমরা জানি স্টাডিং যেহেতু ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয়েছে, তো ধরে নিলাম এটা একটা জেরান, তাই না? ভার্ব প্লাস আইএনজি দ্বারা বাক্য শুরু হয়েছে, তাহলে পরবর্তীতে আমার ভার্বটা কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে। এখন আমরা দেখি কোথায় কোথায় সিঙ্গুলার ভার্ব আছে। আমরা দেখতে পাচ্ছি যে মেকিং তো মানে নন ফাইনাইট ভার্ব, তাই না? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা আমার আগে হচ্ছে না। মেকে এস বাই এস নাই, এটাও আমার হচ্ছে না। আমার সিঙ্গুলার ভার্ব রয়েছে দুইটা, এ রয়েছে আর হচ্ছে সি রয়েছে। এ আর সি এর ভিতর আমরা কোনটা নিতে পারি? আচ্ছা, এ আর সি এর ভিতর আমরা কোনটা নিতে পারি? একদম রাতের তারা বি বলেছিল। আচ্ছা, 5 অ্যান্সার এ। আহমেদ তুসু বলছো, শহীদুল ইসলাম নিহান বলছো ভার্ব প্লাস আইএনজি। গ্রাউন্ড না, জেরান, জেরান। তুমি গ্রাউন্ড লিখে ফেলছো, মনে হয় তোমার স্পেলিং মিস্টেক হয়েছে শহীদুল। আচ্ছা, এমডি মেহেদি হাসান মেক্স লিখেছো, গুড। দেখো তার মানে আমার আলটিমেটলি উত্তরটা হবে ইজমেটটা কখন হইতো? যদি এটা আসলে প্যাসিভ সেন্টেন্স হইতো। এটা তো আসলে কোনো প্যাসিভ সেন্টেন্স না, এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, এটাও কাটা। সেজন্য আমার উত্তরটা হচ্ছে কি এ নাম্বারটা, মেক্স হবে আমার উত্তর। যে স্টাডিং লটস অফ বুকস মেক্স এ পারসন নলেজেবল অ্যান্ড ওয়াইজ, অর্থাৎ অনেক বই পড়লে আমাদের অনেক জ্ঞান বৃদ্ধি পায় এবং প্রজ্ঞা বৃদ্ধি পায়। তো সে কথাটা এখানে বলেছে। তার মানে আমরা খুব সহজে মনে রাখবো জেরান্ড, ক্লজ আর হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে আমরা জানি 2 + V1, 2 + V1, এগুলো দ্বারা যখন কোনো বাক্য শুরু হবে তখন ভার্বটা হবে কি? সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? দেন ষষ্ঠ প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্নতে আমরা একটু যাব। মেনি আ ফ্লাওয়ার ড্যাশ বর্ন টু ব্লাশ অ্যান্ড সিন, অর্থাৎ অনেক ফুলি মানে ফোটে কিন্তু দেখা যায় না, মানে এরকম একটা বিষয় আসলে প্রকাশ পায়। মেনি আ ফ্লাওয়ার বর্ন টু ব্লাশ অ্যান্ড সিন, ঠিক আছে? আচ্ছা, এটা উত্তরটা কি হইতে পারে? এখানে তো মেনি মানে অনেক বুঝাচ্ছে, তো খুব স্বাভাবিকভাবেই আমরা যদি মেনি দেখি এরপরে তো প্লুরাল ভার্ব ইউজ করার কথা। এরপরে তো মেনি এর পরে সচরাচর প্লুরাল ইউজ করে। লাইক আমি যদি লিখি মেনি বুকস, আমি লিখতে পারতাম কি মেনি বুকস, অথবা মেনি ম্যান, মানে সচরাচর এদের পরে আমরা কি বসাই? প্লুরাল নাউন বসাই। বাট এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মেনি এর পরে এ রয়েছে, এ। তো এর পরে কি বসছে? একটা সিঙ্গুলার নাউন বসছে, সিঙ্গুলার নাউন বসছে। খুব সহজভাবে তোমরা মনে রাখবা, যখন মেনির নিয়ম হচ্ছে দুইটা। মেনির নিয়ম হচ্ছে কি? দুইটা। প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে মেনি এ, মেনি এ এরপরে নাউন ও ভার্ব দুইটাই হবে সিঙ্গুলার, ঠিক আছে? মেনি এ এরপরে নাউন এবং ভার্ব দুইটাই হবে সিঙ্গুলার। আর যেটা আমার দ্বিতীয় নিয়ম, যেটা দেখো 2 নাম্বার নিয়ম, সেটা হচ্ছে মেনি এর পরে, শুধু মেনি এর পরে নাউন এবং ভার্ব, নাউন ও ভার্ব দুইটাই হবে প্লুরাল, ঠিক আছে? আচ্ছা, দুইটাই হবে প্লুরাল। লাইক মেনি বুকস, বাট আমি যদি এইভাবে লিখতাম মেনি আ বুক, ঠিক আছে? দুইটা নিয়ম, যে শুধু মেনি আর একটা মেনি এ। মেনি এ থাকলে নাউন ভার্ব দুইটাই সিঙ্গুলার, আর মেনি থাকলে এরপরে নাউন এবং ভার্ব দুইটাই কি হবে? প্লুরাল হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মেনি আ ফ্লাওয়ার, তাহলে মেনি আ ফ্লাওয়ার যেহেতু মেনি আ রয়েছে তার মানে নাউনটা সিঙ্গুলার, পরবর্তীতে ভার্বটাও কি বসবে? সিঙ্গুলার বসবে। দুঃখিত। তাহলে আমরা এখানে আর দেখতে পাচ্ছি প্লুরাল ভার্ব, ওয়ার দেখতে পাচ্ছি প্লুরাল ভার্ব। এখন আমি ওয়াজ এবং ইজ দুইটাই কিন্তু আমার সিঙ্গুলার। দেখো
ওয়াজ এবং ইজ দুইটাই আমার সিঙ্গুলার, এখানে আমি কোনটা নিব? তো এটা হচ্ছে আমার টেন্সের কনসেপ্টের বিষয়, যে এটা হচ্ছে আসলে চিরন্তন সত্য একটা বাক্য, এটা হচ্ছে টেন্সের কনসেপ্টের বিষয়। তো প্রত্যেকটা ফ্লাওয়ারই তো দেখা যাচ্ছে ফুটন্ত, ঠিক আছে? তো সেই অনুযায়ী যেহেতু এটা একটা চিরন্তন সত্যকে রিপ্রেজেন্ট করছে, সেজন্য এটা উত্তরটা হবে ইজ, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে হবে উত্তর ইজ। সি নাম্বার, অনেকে সি বলছো, গুড। আফসানা আক্তার 6 রে বলেছো। আহমেদ তুসু, ইজ হবে স্যার 100%, গুড। লামিয়া সাবরিন, মেনি প্লুরাল, মেনিয়া সিঙ্গুলার হয়, গুড। রাতের তারা বলছো সি। আবেদ হাসানও সি বলেছো, গুড। মেহেদি হাসানও সি বলছে দেখছি, গুড। সবারটাই ম্যাক্সিমাম স্টুডেন্টের সঠিক হয়েছে। একজন মেহেদি হাসান প্রথমে এ বলেছিল, ইজ হবে স্যার শিওর, গুড। আহমেদ তুসু ইজ। আচ্ছা দেন আমরা সপ্তম প্রশ্নের আগে আমরা একটু দেখতে পাচ্ছি যে তোমাদের যারা সি ইউনিটে তোমাদের যে সকল বন্ধুরা ভর্তি পরীক্ষা অংশ নিতে যাচ্ছে, এবং আমাদের বি ইউনিটের পাশাপাশি এবছর সি ইউনিটের কোর্সও লঞ্চ করা হয়েছে। তো যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা অনায়াসেই আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। তোমাদের জন্য দেখা যাচ্ছে 180টিরও বেশি ক্লাস থাকছে, 230টিরও বেশি এক্সাম থাকছে, এবং প্রত্যেকটা মানে আমাদের বি ইউনিটের কোর্সে এবং সি ইউনিটের কোর্সে সকল কোর্সেই কিন্তু তোমরা জুম অ্যাপের মাধ্যমে লাইভ ইন্টারাকশনের মাধ্যমে তোমরা তোমাদের মেন্টরদের যে কোনো প্রশ্ন করতে পারবা, তোমাদের যে কোনো কনফিউশন দূর করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সপ্তম যে প্রশ্নটা, আমরা 7 নম্বর প্রশ্নটা একটু দেখবো কি চেয়েছে। $50,000 মানে $50,000, অনেক টাকা, তাই না? $50,000 হচ্ছে অনেক টাকা। $50,000 থাকলে কেউ হয়তো আইফোন কিনতা, কেউ হয়তো একটা বাইক কিনতা, মানে শখের জিনিসগুলো পূরণ করতা। তাহলে $50,000 ড্যাশ এ বিগ অ্যামাউন্ট অফ মানি। তাহলে টাকার কথাটা আসছে এখানে, এখানে কার কথা আসছে? টাকার কথা আসছে। আচ্ছা, টাকা, দেখো টাকা যেহেতু এখানে তো প্লুরাল রয়েছে, তাই না? আচ্ছা, তো তোমরা এটা উত্তরটা কি দিবা? টাকা যেহেতু অনেক টাকা রয়েছে, তার মানে কি প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে? টাকা যেহেতু অনেক টাকা রয়েছে, তাহলে কি প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে? আবেদ হাসান বলছো ইজ। আচ্ছা, জাকিয়া সুলতানা মিমো বলছো ইজ। মাহফুজুর রহমান ইজ বলছো, সায়েদ হোসেন ইজ বলছো, মেহেদি হাসান ইজ বলছো। আচ্ছা, সবাই তো ইজ বলছো দেখছি। আচ্ছা দেখো, $50,000 তোমরা যখন দেখবা কোনো প্রশ্নে কয়েকটা বিষয়ের কথা, যখন দেখবা টাইম, মানি, ঠিক আছে, ওয়েট, অর্থাৎ মানে সময়, টাকা এবং পরিমাণ। সময়, টাকা এবং পরিমাণ, এগুলো যতই প্লুরাল হোক না কেন, এগুলার পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। যতই প্লুরাল হোক না কেন, এগুলার পরে কি বসবে? সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে, সিঙ্গুলার ভার্ব। খুবই সহজ একটা বিষয়। দেখো, $50,000 একটা টাকাকে রিপ্রেজেন্ট করছে, আমরা এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে। দেখো, আর হবে না প্লুরাল, হ্যাভ হবে না, হ্যাভও প্লুরাল, এবং সিঙ্গুলার হচ্ছে দুইটা, একটা ইজ আর একটা হচ্ছে ওয়াজ। দেখো, $50,000 মানে $50,000 কে আগে অনেক টাকা ছিল, আর এখন কি ওটাকে অনেক টাকা আমরা ধরি না? ধরি তো। তার মানে কি এটাও একটা চিরন্তন সত্য বাক্য বা একটা প্রেজেন্ট টেন্সকে রিপ্রেজেন্ট করছে। তো সেজন্য আসলে ওয়াজটাও হচ্ছে না। আমার উত্তরটা হচ্ছে কি, আলটিমেটলি উত্তরটা হবে ইজ, বি নাম্বারটা। তোমরা যারা বি বলেছো তাদেরটা সঠিক হয়েছে, ঠিক আছে? অর্থাৎ কয়েকটা জিনিস থাকতে পারে, টাইম, মানি, ওয়েট, বিভিন্ন জিনিস থাকতে পারে। এগুলোর পরে আমরা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করব। আচ্ছা, দেন 8 নম্বর প্রশ্নটা একটু তাকাবো আমরা। অ্যাটলিস্ট ড্যাশ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্ক এভরি টাইম। খুবই সহজ একটা কোশ্চেন, এবং আমরা একাডেমিকেও এই প্রশ্নগুলো রাইট ফর্ম ভার্ব পড়ার সময় পড়ে থাকি। এটা কি গেটস হবে, এটা কি গেট হবে, এটা কি টু গেট হবে, নাকি গেটিং হবে? কি হইতে পারে এটার উত্তর? আচ্ছা, এটার উত্তরটা কি হতে পারে অনেকেই? আচ্ছা, একজন বলছে ইউনিভার্সাল ট্রুথ, গুড। সময়, দূরত্ব, টাকা, পরিমাণ থাকলে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসে। আহমেদ তোষু, গুড, সুন্দর ব্যাখ্যা দিয়েছো। আচ্ছা, রাতের তারা বি বলেছো, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দেখো কি হবে। আমরা যখন দেখব কয়েকটা বিষয় লক্ষ্য করব, আমরা কয়েকটা বিষয় এখানে লক্ষ্য করব, যে ইচ অফ, এইদার অফ, ঠিক আছে, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, অ্যানি অফ, ঠিক আছে, অ্যানি অফ, দেন থাকতে পারে ওয়ান অফ। মানে এই সকল যে প্রশ্নগুলা, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ, এইগুলার পরে দেখো এই কয়েকটা জিনিসের পরে ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, অ্যানি অফ, ওয়ান অফ, ঠিক আছে, এভরি ওয়ান অফ, এই সকল ওয়ার্ডগুলোর পরে আমি যে ভার্বটা ইউজ করব সেটা হচ্ছে দুইটা নিয়ম। একটা হচ্ছে আমার নাউনটা হইতে হবে প্লুরাল, আরেকটা হচ্ছে আমার ভার্ব হইতে হবে সিঙ্গুলার, ঠিক আছে? দুইটা জিনিস।
ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, অ্যানি অফ, ওয়ান অফ, এগুলার পরে আমার নাউন হইতে হবে প্লুরাল, ভার্ব হইতে হবে সিঙ্গুলার। আমরা এখানে দেখতে পাচ্ছি আমার কোনটা আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমার রয়েছে ওয়ান অফ এর নিয়মটা, তাই না? এই কয়েকটা বিষয়ের ভিতর রয়েছে কি ওয়ান অফ এর নিয়ম, তাহলে এর পরবর্তীতে আমার নাউনটা কি বসবে, প্লুরাল হবে, এবং প্লুরালই কিন্তু বসেছে। এবং ভার্বটা কি হবে, ভার্বটা হবে কি সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে সিঙ্গুলার ভার্ব অনুযায়ী আমরা দেখি অপশনে কোনটাতে সিঙ্গুলার ভার্ব রয়েছে। আমরা দেখছি বি নাম্বারটা, যদি প্রথমে লক্ষ্য করি বি নাম্বারটা গেট, সিঙ্গুলার না কাটা, টু গেট কোনো সিঙ্গুলার প্লুরালকে রিপ্রেজেন্ট করছে না, গেটিং একটি ইনফিনিটিভ ভার্ব, তার মানে নন ফাইনাইট ভার্ব, এগুলাকে আসলে রিপ্রেজেন্ট করা যাবে না। তাহলে বলি উত্তরটা হবে কি আমার এ নাম্বারটা উত্তর, গেটস। দেখো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকা মানে সেটা কি সিঙ্গুলার, ঠিক আছে? তাহলে সবাই বুঝতে পারছো তো 8 নাম্বারটা? আচ্ছা, ঢাবির বিগত 25 বছরের প্রশ্ন দেখে নাও, দ্য ডেইলি এক্সাম পেজ। আচ্ছা, আহমেদ তুসুর সঠিক উত্তর দিয়েছে, আফসানা আক্তার এ বলেছো, রাতের তারা সবাই এ বলছে, গুড। আচ্ছা গুড, দেন আমরা পরবর্তী প্রশ্নে যাব, যেহেতু খুব সহজেই তোমরা বুঝতে পারছো। দেখো 2/3 অফ দ্য রোড, ভগ্নাংশের নিয়মে আমরা চলে আসলাম, ঠিক আছে? 2/3 অফ দ্য রোড ড্যাশ রিপেয়ার্ড, এই সকল প্রশ্নগুলো উত্তর আমরা কিভাবে দিব? যেহেতু আমার এখানে প্লুরাল আছে, তাহলে কি আমি সেটাকে প্লুরাল ধরে করব নাকি রোড ধরে করব? মানে এই সকল প্রশ্নের ক্ষেত্রে আমাদের অনেক সময় একটা কনফিউশন কাজ করে। তাহলে দেখো আমরা এগুলোর উত্তর কিভাবে করব। দেখো ফ্র্যাকশন, মানে এগুলো তো একটা ভগ্নাংশ, তাই না? এগুলো হচ্ছে একটা ফ্র্যাকশন, ফ্র্যাকশন বা আমরা বাংলায় যেটা বলি সেটা হচ্ছে কি, বাংলায় যেটা বলি সেটা হচ্ছে ভগ্নাংশ। বাংলাতে বলি কি ভগ্নাংশ। 2/3 মানে কি, 2/3 মানে হচ্ছে 2/3, ঠিক আছে? তো ভগ্নাংশ লেখার যে নিয়মটা সেটা হচ্ছে, তুমি ভগ্নাংশ লেখার নিয়ম তোমাদেরকে শিখাই। আমি যদি লিখি 1/3 আর আমি এখানে লিখলাম হচ্ছে 2/3, আমি যদি লিখি 3/3 হয় না, মানে 2/3 ধরো, ধরো যে বললাম 3/4, তাহলে দেখো পার্থক্যটা হচ্ছে, দেখো আমি যখন 1 লিখলাম, খুব মনোযোগ দিয়ে দেখো, আমি যখন 1 লিখলাম এরপরে কিন্তু এটার কোনো মানে থার্ডের সাথে এস বিএস যোগ করি নাই। বাট আমি যখন 2-3 লিখলাম তখন কিন্তু দেখো এগুলার পরে দেখো আমি কি যোগ করছি, একটা করে এস যুক্ত করছি, অর্থাৎ এগুলাকে নাউনগুলোকে কি করছি, প্লুরাল করছি। তো ভগ্নাংশ লেখার প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে, তুমি যখন এই পাশটাতে 1 দিবা, এই পাশটাতে যখন 1 দিবা তখন এখানে আসলে এস বিএস যোগ করার কোনো কারণ নাই। যখন তুমি 2, 3, 4, 5, 6 অর্থাৎ একের অধিক লিখবা তখন অপর পাশটাতে অবশ্যই এস বিএস যোগ করে লিখবা। এবং যেটা নিয়ম সেটা হচ্ছে ভগ্নাংশ কখনো কোনো সেন্টেন্সে প্রভাব ফেলে না, মানে এই যে ফ্র্যাকশন এগুলো কি করে না, কোনো সেন্টেন্সে প্রভাব ফেলে না। এর পরবর্তী যে ভার্বটা পরবর্তী যে নাউনটা থাকবে, দেখো এর হচ্ছে পরবর্তী যে পরবর্তী নাউনটা কি রয়েছে, দ্য রোড, এবং এই নাউনটা কি রয়েছে আমার সিঙ্গুলার। অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে পরবর্তী নাউনটা যদি আমার সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার বসবে, পরবর্তী নাউনটা যদি আমার প্লুরাল হয় তাহলে ভার্বটাও আমার কি বসবে, প্লুরাল বসবে। এখানে রোড যেহেতু আমার সিঙ্গুলার তাহলে পরবর্তী ভার্বটাও আমার কি হবে, সিঙ্গুলার হবে। এখন আমরা যদি একটু অপশন থেকে বিচার করি, দেখো হ্যাভ বিন প্লুরাল হবে না, আর প্লুরাল হবে না, ওয়ারও কি প্লুরাল, এটাও হবে না। আলটিমেটলি উত্তরটা হচ্ছে কি আমার ডি নাম্বারটা, যে হ্যাজ বিন। দেখো হ্যাজ ভার্বের সাথে এস বাই এস থাকা মানে হচ্ছে সেটা সিঙ্গুলার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভগ্নাংশের নিয়ম, যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে আসলে ভগ্নাংশ বাক্যের ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না। এর পরবর্তী নাউনটা যদি আমার সিঙ্গুলার তাহলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল মানে ভার্ব প্লুরাল। তোমরা বুঝতে পারছো? আচ্ছা, আপনারা তো কি নিয়মিত লাইভ ক্লাস নেন? হ্যাঁ, আমাদের নিয়মিত লাইভ ক্লাস যায়। এই নিয়মটা আগে পড়িনি আমের তো, অনেক কিছু আসলে আমরা পড়ি না, আমরা যতদিন পড়বো তত বেশি বেশি শিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাজ বিন, গুড। আফসানা আক্তার অনেকে উত্তর দিয়েছো হ্যাজ বিন, গুড। যারা হ্যাজ বিন দিয়েছো অ্যান্সার ডি, তাদের সবারটাই সঠিক হয়েছে। তো সেকেন্ড টাইম ব্যাচে কি ফুল সিলেবাস না শর্ট সিলেবাসের উপর এক্সাম হবে? আচ্ছা, সেকেন্ড টাইম ব্যাচ তোমাদের ফার্স্ট টাইম ব্যাচে আমরা যেভাবে পড়ানো হচ্ছে সেমভাবেই পড়ানো হচ্ছে, ঠিক আছে? মানে সবগুলো টপিককেই তোমাদের ইনক্লুড করা হয়েছে, কারণ ফার্স্ট টাইমেও যারা পরীক্ষা দিবে যে প্রশ্নে, সেকেন্ড টাইমও একই প্রশ্নেই পরীক্ষা দিবে, খুব স্বাভাবিক বিষয়, ঠিক আছে? এগুলো কমন সেন্সের বিষয়। দেন 10 নম্বর প্রশ্নটার দিকে আমরা একটু তাকাবো। 50% অফ দ্য ল্যান্ড ড্যাশ কাল্টিভেটেড। আচ্ছা, একটু আগে আমরা দেখেছি হচ্ছে ভগ্নাংশের নিয়মটা, অর্থাৎ ফ্র্যাকশনের যে নিয়মটা। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে শতাংশের নিয়ম, ঠিক আছে? এটা হচ্ছে 50%, অর্থাৎ কি শতাংশ, পার্সেন্টের নিয়ম।
আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টের নিয়ম, খুবই সহজ একটা বিষয়, খুব কঠিন কিছু না। পার্সেন্টের নিয়ম দেখো, এটা ভগ্নাংশ যেমন বাক্যের ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না, ঠিক একইভাবে একটা শতাংশ বা একটা পার্সেন্টেজও বাক্যের ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না, ঠিক আছে, বাক্যের ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না। তো নিয়মটা হচ্ছে, তুমি যখন দেখবে এমন শতাংশ পড়ছে তখন পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব, পরবর্তী নাউন অনুযায়ী, তখন পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব বসবে, ঠিক আছে, ভার্ব বসবে। মানে মানে ফ্র্যাকশন আর ভগ্নাংশ, মানে ভগ্নাংশ আর হচ্ছে তোমার শতাংশের যে নিয়মটা প্রায় সেম নিয়ম, জাস্ট আমরা ভগ্নাংশের এখানে দেখেছি হচ্ছে তোমার 2/3, অর্থাৎ এস এর যে ব্যবহারটা, এই ব্যবহারটা আমাদের একটু মাথায় আনতে হবে। আর এখানে আসলে সেই এস এর সেই ব্যবহারটা না, এখানে 50%-এর জায়গায় যদি এইভাবেও থাকতো সেম বিষয়, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী, মানে পরবর্তী নাউন অনুযায়ী আমার ভার্ব বসবে। নাউন যদি আমার সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, খুব সহজ। আর নাউন যদি আমার প্লুরাল হয়, নাউন যদি আমার প্লুরাল হয় পরবর্তীতে, তাহলে ভার্ব হবে কি প্লুরাল। আমরা দেখতে পাচ্ছি দ্য ল্যান্ড রয়েছে, এই ল্যান্ডটা কি সিঙ্গুলার না, ল্যান্ডটা হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কি বসবে সিঙ্গুলার বসবে। এখন অপশনে আমরা সিঙ্গুলার ভার্ব একটু খুঁজে বের করি, অপশনে কোথায় সিঙ্গুলার ভার্ব রয়েছে, আর প্লুরাল ভার্ব, ওয়্যার প্লুরাল ভার্ব, এটা সিঙ্গুলার প্লুরাল রিপ্রেজেন্ট করছে না, এটা বাদ। তাহলে আলটিমেটলি উত্তরটা হচ্ছে আমার কি বি নাম্বারটা, ঠিক আছে। তাহলে ইজ হবে হচ্ছে আমার উত্তর। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ইজ হবে স্যার, গুড। আহমেদ তুসু ভাইয়া ইংরেজি গ্রামার নাকি মুখস্থ আইটেমের উপর জোর দেবো? দেখো, তোমরা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ করে দেখবা যে আলটিমেটলি গ্রামার রিলেটেড প্রশ্নগুলো থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তোমরা মুখস্থ নির্ভর, মুখস্থ তো অবশ্যই করতে হবে, লাইক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আছে, আমাদের ফ্রেজাল ভার্বগুলো আছে আমাদের, দেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে, দেন ভোকাবুলারিগুলো আসতেছে, তাই না? তো এইগুলো তো আমাদের মুখস্থ করতে হবে। এর পাশাপাশি আমাদের মানে একটা বাক্য পড়ার পরে আমি যেন বাক্যের অর্থটা বুঝতে পারি, সেজন্য আমাদের রিডিং ক্যাপাবিলিটি বাড়াতে হবে। কারণ এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা প্রশ্নকর্তা, তারা তোমার গ্রামার স্কিল চেক করে না, তোমার ইংরেজি দক্ষতা চেক করে। আর ইংরেজি দক্ষতা মানে শুধু গ্রামার না, অবশ্যই একটা সেন্টেন্স পড়ে বা একটা প্যাসেজ পড়ে তুমি সেই প্যাসেজের মূল থিম বুঝতে পারছো কিনা, সেই প্যাসেজের অর্থ বুঝতে পারছো কিনা, সেইগুলা কিন্তু এখন যাচাই বাছাই করা হচ্ছে, ঠিক আছে। তো প্রশ্নের যে গ্রামার কেন্দ্রিক যে ধারণাটা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। গ্রামারকে যতটা তোমরা গুরুত্ব দাও, ঠিক ততটাই গুরুত্ব দিতে হবে কোনো একটা প্রশ্নের অর্থ বোঝার ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য, বুঝতে পারছো? অর্থাৎ মানে ভোকাবুলারির প্রতি একটু গুরুত্ব দাও তোমরা, তাহলে তোমাদের অ্যাডমিশন বা যে কোনো ক্ষেত্রে খুব ভালো কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ ভার্ব ভিডিও অনেকে বলছো ইজ হবে স্যার, গুড। আমি আলটিমেটলি এটা উত্তরটা হবে ইজ। আচ্ছা, তাহলে দেখো, আমরা যদি পরবর্তী প্রশ্নের দিকে যাই, 11 নম্বর প্রশ্নের দিকে আমরা একটু তাকাবো। মেনি গডস আর গ্রেজিং, তাই না? গডস মানে আমরা জানি ছাগল টাইপের, মেনি গডস মানে মেনি এর পরে আমরা একটু আগে দেখেছি যে মেনি যখন এ থাকবে তখন আমরা দেখেছি কি নাউন এবং ভার্ব বোথ কি, তখন আমরা দেখেছি বোথ আর সিঙ্গুলার। আর যখন আমরা দেখেছি হচ্ছে মেনি, শুধু মেনি থাকবে, তখন নাউন প্লাস ভার্ব বোথ আর কি প্লুরাল, তাই না? বোথ আর প্লুরাল। এখানে আমরা ঠিক সেম নিয়মটা দেখতে পাচ্ছি। দেখো, মেনি এর পরে নাউনটা প্লুরাল বসছে, ভার্বটাও কি বসছে প্লুরাল বসছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ফিউ শিপ ড্যাশ স্লিপিং ইন দ্য ফিল্ড। তাহলে ফিউ এর পরে এইটা কি, এটা কি সিঙ্গুলার ভার্ব ইউজ করবো না প্লুরাল ভার্ব ইউজ করবো? তোমরা একটু বলো। মানে অনেকে কিন্তু অনেক নতুন বিষয়টা বুঝতে পারছো। স্যার রিপিট প্লিজ। সাব্বির আহমেদ, কি রিপিট করবো সাব্বির? আচ্ছা, আর জাকিয়া সুলতানা মিম বলছো আর, আবেদ হাসান বলছো আর, অনেকে আর বলছো। দেখো, খুব ইজি একটা বিষয়, ঠিক আছে, 11 আর হবে। আশরাফুল ইসলাম বলছো আর, খুব ইজি একটা বিষয়। তুমি যখন দেখবে একটা বাক্যের সাবজেক্টে, অর্থাৎ একটা বাক্যের সাবজেক্টে যখন কয়েকটা বিষয় থাকে, লাইক ধরো যে ফিউ থাকতে পারে, মানে আ ফিউ, দেন থাকতে পারে কি ফিউ থাকতে পারে, ঠিক আছে, দেন মেনি থাকতে পারে। মেনি নিয়মটা তো আমরা দেখেছি, ফিউ মেনি, ঠিক আছে, দেন লটস অফ, ঠিক আছে, যেমন ধরো যে লটস অফ বসলো, দেন এই বিষয়গুলো যখন থাকবে তখন দেন আরো বসতে পারে সেভেরাল যখন থাকবে, দেন ধরো যে সাম থাকলো। এদের পরে আমরা কি বসাবো? এদের পরে যদি কাউন্টেবল নাউন থাকে তখন এদের পরে আমরা ভার্ব বসাবো প্লুরাল, এবং এদের পরে নাউনটা হবে কি, নাউনটা হবে প্লুরাল। অর্থাৎ এই যে ফিউ, আ ফিউ, মেনি, লটস অফ, সেভারাল, সাম, এদের পরে যখন কাউন্টেবল নাউনগুলো বসাচ্ছে তখন সেই নাউনটা প্লুরাল হবে, সেই অনুযায়ী ভার্বটাও প্লুরাল হবে।
এখন তোমরা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া আমি তো এখানে শিপটাকে সিঙ্গুলার দেখতে পাচ্ছি, কিন্তু না, শিপ এর সিঙ্গুলার এবং প্লুরাল সেম জিনিস, মানে এর সিঙ্গুলার ফর্মও যা, প্লুরাল ফর্মও তা, বুঝছো? শিপ, তাহলে যেহেতু ফিউ রয়েছে, এরপরে নাউনটাও আমরা দেখতে পাচ্ছি প্লুরাল, সেজন্য আমার ভার্বটাও কি বসবে? প্লুরাল বসবে। আচ্ছা, সে অনুযায়ী দেখো আমার উত্তরটা কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইজ প্লুরাল না, ইজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার, দেন হ্যাজ বিন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস রয়েছে, ওয়াজ সিঙ্গুলার, এটাও হবে না, তাহলে এমনি আমার বাকি থাকলো হচ্ছে একটা বি নাম্বারটা, তো এটাই হবে উত্তর। তাহলে ফিউ শিপ আর স্লিপিং, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো আশা করি, অনেকে বি বলছো। আর হবে মনে হয় শোন আমের তসু, আরই হবে, মানে আন্দাজে দাগায় একটা সঠিক উত্তর পেয়ে গেলা, আমের তসু। আচ্ছা, তাসু না তসু, তোমার উচ্চারণ যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর এখানে প্লুরাল হবে, জাকিয়া সুলতানা মিম, গুড। আচ্ছা, মানে ম্যাক্সিমামই সঠিক উত্তর দিয়েছে, আর ঠিক আছে, ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছে, খুব ভালো। আচ্ছা, দেন 12 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখবো, 6/2। ছোটবেলার অঙ্কে চলে গিয়েছি, মানে 6কে যখন 2 দ্বারা ভাগ করি তখন আমরা কি দেখি, 6কে 2 দ্বারা ভাগ করলে আমরা জানি 3 হয়, তাই না? তো এটাই আমরা একটু ইংরেজিতে লিখেছি যে 6/2 -3। এইটা হচ্ছে, মানে এখানে আমি কি নিব, এখানে কি সিঙ্গুলার ভার্ব ইউজ করবো না প্লুরাল ভার্ব ইউজ করবো? যেহেতু 6, 2, 3 প্রত্যেকটাই প্লুরাল, তাহলে আমি ভার্বটাও কি প্লুরাল নিব নাকি সিঙ্গুলার নিব? ভাইয়া এইগুলো তো টফেলের নিয়ম দেখি, দেখো টফেলের নিয়মও যা, তোমার ওই দুনিয়া সব বইয়ের নিয়মও সেম, মানে টফেলে যদি কোথাও লেখা থাকে 2 এর পরে V1 বসবে, তোমার কি অন্য কোনো বইতে লেখা আছে যে 2 এর পরে V3 বসবে? কোথাও কি লেখা আছে? মানে বাজারে যত বই আছে সব বইয়ের নিয়ম তো সেমই, বুঝছো? মানে যে নিয়ে তুমি যেখানেই পড়তে চাও সব বইয়ের নিয়ম সেম। আচ্ছা, ঠিক আছে, দেখো এই যে এটা হচ্ছে কি একটা ম্যাথমেটিক্যাল টার্মস, আমরা দেখতে পাচ্ছি কি এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, তাই না? ম্যাথ, তো তুমি যখন দেখবে এরকম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আসবে, খুব সহজভাবে মনে রাখো, যে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সেটা যত বড়ই হোক না কেন, যত বড় বড় প্লুরাল নাউনে নিয়ে আসুক না কেন, এরপরে আমরা সবসময় কি ইউজ করব? এরপরে সবসময় আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মানেই আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছি 6/2, এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তো এখানে আমি সিঙ্গুলার ভার্ব ইউজ করব। এখন দেখো সিঙ্গুলার ভার্ব আমরা দেখি কোথায় কোথায় আছে, ইকুয়াল প্লুরাল ভার্ব, কারণ এর সাথে এস বাই এস নাই, আমরা জানি সিঙ্গুলার ভার্ব হওয়ার শর্তই হচ্ছে তার সাথে এস বাই এস যুক্ত থাকতে হবে। আর রয়েছে এটাও প্লুরাল, আর রয়েছে এটাও প্লুরাল, তো আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে কি বি নাম্বারটা, ইকুয়ালস, ঠিক আছে, ইকুয়ালস। লামিয়া সাবরিন, শহীদুল ইসলাম বি বলছো সবাই। আচ্ছা, জাকিয়া সুলতানা মিম মেবি ভুল বলেছো, ইকুয়াল হবে না, ইকুয়ালস হবে, ঠিক আছে, মানে সিঙ্গুলার ভার্ব বসবে। আচ্ছা, আহমেদ তাসু বলছো ইকুয়াল হবে, স্যার গুড গুড, তোমরা তো খুব ভালো পারো, সেম কোশ্চেন আমারও। আচ্ছা, ইয়াসিন শেখ ভাই ওয়ালাইকুম আসসালাম, আবেদ হাসান বিল, আচ্ছা ইকুয়ালস, গুড। জাকিয়া সুলতানা মিমস এখন সংশোধন করে নিয়েছে, গুড। আচ্ছা, দেন 13 নম্বর প্রশ্নে আমরা একটু যাব, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ তুমি যত গ্রামারের টপিকই পড়ো না কেন দেখবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমার জন্য পিন পয়েন্ট টিচর থাকবে, অথবা এইভাবে 4টা বাক্য দিয়ে বলবে কোনটা সঠিক বা কোনটা ভুল, ঠিক আছে, ট্রু ফলস নির্ণয় করার মতো। তো এই সেন্টেন্সটার ভিতর কোনটা কারেক্ট সেন্টেন্স তোমার কাছে মনে হচ্ছে এটা একটু বলবা, মানে তোমার কাছে কোনটা কারেক্ট মনে হয়, মানে উত্তর ভুল বা সঠিক সেটা যাই হোক, তোমার কাছে কোনটা কারেক্ট মনে হয় এটা একটু বলবা। তামজিদ আহমেদ এ বলছো, জাকিয়া সুলতান আমি ইকুয়ালস, আচ্ছা তানজিদ মাহমুদ এ বলেছে, আমরা দেখি আসলে এটা উত্তরটা কি হইতে পারে। আচ্ছা, দেখো এখানে যে বিষয়টা রয়েছে আমার বাক্যের সাবজেক্ট, যেটা বাক্যের সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি কি ক্যাটেল, ক্যাটেল মানে কিছু কিছু কালেকটিভ নাউন আছে, ঠিক আছে, মানে আমরা যে নাউনের সাথে এস বাই এস যুক্ত করি, ঠিক আছে, নাউনের সাথে যে এস বাই এস যুক্ত করি, কোন নাউনগুলোর সাথে করি জানো? সেটা হচ্ছে কমন নাউনের সাথে, মানে কমন নাউন ছাড়া কোনো নাউনের সাথেই তুমি এস বাই এস যুক্ত করতে পারবে না, ঠিক আছে, মানে তুমি পৃথিবীতে যত নাউনের সাথে এস বাই এস যুক্ত করো সবগুলাই দেবা কমন নাউন, বয় বয়েস, বাট তুমি কিন্তু মানি এর সাথে এস বাই এস যুক্ত করতে পারবে না, কারণ সেটা কমন নাউন না, তাই না, আনকাউন্টেবল নাউন বলতে পারো। তো এই যে একটা ক্যাটেল বলো, অর্থাৎ কালেকটিভ নাউন যেগুলো, আমরা খুব সহজ কথা মনে রাখতে পারো যে কালেকটিভ নাউনগুলো, কালেকটিভ নাউন প্রথমত, এই কালেকটিভ নাউনগুলোর পরে কখনো প্লুরাল হয় না, মানে এগুলোর সাথে কখনো কি করা যায় না,
এস বাই এস যোগ করা যায় না, মানে এগুলো হচ্ছে প্লুরাল হয় না। আচ্ছা, তো এরকম কিছু কালেকটিভ নাউন আমরা জানি, লাইক কিছু কালেকটিভ মানে সচরাচর কালেকটিভ নাউনগুলো ধরো কালেকটিভ নাউন কীভাবে রিপ্রেজেন্ট করবো, ধরো একটা লাইব্রেরিতে কী থাকে, অনেক বই থাকে, মানে সকল বই থেকে কিছু বই সমষ্টি মিলে আমরা একটা লাইব্রেরি গঠন করি, এটা হচ্ছে একটা কালেকটিভ, মানে কালেকশন করি, তো এটা একটা কালেকটিভ নাউন। আবার ধরো মানে আমরা ধরতে পারি পার্লামেন্ট, পৃথিবীর সকল মানুষ কিন্তু পার্লামেন্টে থাকে না, কিছু মানুষের একটা সমষ্টি নিয়ে আমরা একটা পার্লামেন্ট গঠন করি, তো যেখানে আমরা সমষ্টিকে রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। তো কিছু কালেকটিভ নাউন আছে যে কালেকটিভ নাউনগুলোর পরে সবসময় প্লুরাল ভার্ব বসে, যদিও তাকে আলাদা করে প্লুরাল করতে হয় না। সেই নাউনগুলো কি আমরা দেখবো, সেই নাউনগুলো হচ্ছে খুব ইজি, যে পুলিশ, তাই না, পুলিশ দেখলে আমরা অনেক সময় ভয় পাই, পুলিশ, ক্যাটেল, ঠিক আছে, আর হচ্ছে পিপল, পুলিশ, ক্যাটেল আর হচ্ছে পিপল। এই সকল কালেকটিভ নাউনগুলোর পরে সাধারণত আমরা কি ইউজ করব, প্লুরাল ভার্ব ইউজ করব, প্লুরাল ভার্ব ইউজ করব। কিন্তু এই সকল নাউনকে কিন্তু কখনো তুমি প্লুরাল করতে পারবে না। তার মানে আগে দেখবো যেখানে যে ক্যাটেলস লিখছে, যে ক্যাটেলস, এই যে ক্যাটেলস লিখছে প্লুরাল করছে, কালেকটিভ নাউনকে প্লুরাল করা যাবে না। তার মানে আমি এই দুইটা আমার আগেই বাদ, তো এ নিব না ডি নিব, তো আমরা এখানে লিখিয়ে দিয়েছি পুলিশ, ক্যাটেল, পিপল, এগুলোর পরে আমরা কি নিব, প্লুরাল ভার্ব নিব। তাহলে সে অনুযায়ী আমার উত্তরটা হচ্ছে কি, এই ডি নাম্বারটা হচ্ছে আমার উত্তর। দেখো ক্যাটেল, এরপরে ভার্বটাও প্লুরাল, দেন আর গ্রাজিং ইন দ্য ফিল্ড। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো তো? আচ্ছা, লামিয়া সাবরিন বলছো, আসলে মানে উল্টাপাল্টা মানে কথাই প্ল্যাটফর্মে বলা হয় না, তো সেজন্য অল্প স্টুডেন্ট, ঠিক আছে, মানে যেটুকু সময় কাজে লাগাবা পড়াশোনার জন্য কাজে লাগাবা, মানে অন্য মানে ক্লাসে গান করা, ক্লাসে নাচানাচি করা, এগুলোর জন্য আসলে আমাদের এই প্ল্যাটফর্ম না। লামিয়া সাবরিন থ্যাংক ইউ। ইমন বলছো ডি, জাকিয়া সুলতানা মিম বলছো ডি, আন্নে বলিয়ান বলছো ডি, মেহেদি হাসান ডি, মুসলিমা জান ডি। আচ্ছা গুড, তানজিদ মাহমুদও ডি বলেছে, গুড, সবারটাই সঠিক হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তোমাদের যদি অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রশ্ন থাকে তোমরা নির্দ্বিধায় করতে পারো, আমরা পড়ার ফাঁকে কিন্তু তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, দেন 14 নম্বর প্রশ্ন আমরা একটু দেখবো। নেইদার অফ মাই ব্রাদার্স ইজ হ্যান্ডসাম বাট বোথ ড্যাশ টু বি ফ্ল্যাটার্ড। আচ্ছা, এই যে প্রশ্নটা দেখো, নেইদার অফ মাই ব্রাদার, আমরা একটা নিয়ম দেখেছি না, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ, আমরা আবারও লিখে দিই দরকার হলে। দেখো আমরা দেখেছি কি একটা স্লাইডে, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, ঠিক আছে, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, আরও কি দেখেছি আমরা, ওয়ান অফ, আবার দেখেছি অ্যানি অফ। এগুলোর পরে আমরা কি ইউজ করেছি, এগুলোর পরে আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে, এগুলোর পরে আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে কি আমার নাউন যদি বসাইতে চাই সেই নাউনটা হবে প্লুরাল, আর যদি ভার্ব বসাতে চাই সেই ভার্বটা হবে সিঙ্গুলার, তাই না? এখানে দেখো কি সেম জিনিসটা বসছে, দেখো নেইদার অফ আছে, নেইদার অফ, এই যে এখন হচ্ছে নেইদার অফ আছে, তাহলে এরপরে দেখো আমার কি বসছে, নেইদার অফ এর পরে নাউনটাও প্লুরাল বসছে, ঠিক আছে, নাউনটাও প্লুরাল বসছে, ভার্বটাও কি বসছে, সিঙ্গুলার বসছে। পরবর্তীতে আমরা একটু লক্ষ্য করি, বাট বোথের পরে আমি কোন নাউনটা ইউজ করবো, এটা হচ্ছে আমার প্রশ্ন, ঠিক আছে? তোমার মনে রাখবা ইচ, এইদার, নেইদার, মানে ঠিক আছে, মানে ইচ, এইদার, নেইদার, এগুলো যখন একা বসবে, ইচ, এইদার, নেইদার, এগুলো যখন একা বসবে, এদের পরে আমরা সরাসরি ভার্বটা যেটা বসাই সেটা হচ্ছে ভার্ব হচ্ছে সিঙ্গুলার। বাট আমরা যখন দেখব বোথ বসেছে, বোথ, এরপরে আমার নাউন প্লাস ভার্ব, যেটাই আসুক না কেন, নাউন প্লাস ভার্ব যেটাই আসুক না কেন, আমি দুইটাকেই কি দিব, প্লুরাল করব, ঠিক আছে? মানে ইচ, এইদার, নেইদার, এগুলোর নিয়ম কিন্তু আলটিমেটলি তিনটা, একটা হচ্ছে ইচ অফ যুক্ত হলে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, আর শুধু ইচ, এইদার, নেইদার যদি থাকে, কোনো অফ নাই, সরাসরি নাউন চলে আসছে, তখন আমাকে দুইটাই সিঙ্গুলার দিতে হবে। আর যখন বোথ ইউজ করব তখন দুইটাই প্লুরাল। লাইক ধরো আমি একটা সেন্টেন্স লিখি, যে ধরো বললাম ইচ, বললাম ইচ বয় ইজ প্রেজেন্ট, ইচ বয় ইজ প্রেজেন্ট, ঠিক আছে? তাহলে ইচ বয় ইজ প্রেজেন্ট, দেখো ইচের পরে এখানে কি আসছে, সরাসরি নাউন আসছে, তখন আমি কি দিব, ইচের পরে যেহেতু আমার সরাসরি নাউন আসছে, আমরা সেই নাউনটা এবং ভার্বটা দুইটাই সিঙ্গুলার দিব। বাট যদি এখানে ইচ অফ যুক্ত হয়ে আসতো, তখন আমাকে কি দিত, ইচ অফ দ্য বয়েজ, তখন আমাকে এইভাবে লিখতে হতো, ইচ অফ দ্য বয়েজ ইজ ডট 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 প্রেজেন্ট,
ঠিক আছে, মানে নিয়মটা হচ্ছে এরকম। তো 3টা নিয়ম। আর হচ্ছে বোথের পরে সবসময় প্লুরাল ভার্ব বসে, তো যেহেতু বোথ রয়েছে এরপরে ভার্বটা প্লুরাল। দেখো লাইকস এস বাই এস যুক্ত হয়েছে, কাটা। টু লাইক আর লাইকিং এগুলো হচ্ছে কি জেরান্ড আর হচ্ছে ইনফিনিটিভ, এগুলো সিঙ্গুলার প্লুরাল রিপ্রেজেন্ট করে না, এগুলোও কাটা। আলটিমেটলি প্লুরাল ভার্ব রয়েছে আমার বি নাম্বারটাতে, সেজন্য উত্তরটা হবে কি বি, লাইক। লাইক হবে, গুড। আচ্ছা, আজকাল ক্লাসের পিডিএফটা দেওয়া হবে, আমাদের ওয়েবসাইটেই দিয়ে দেওয়া হয়, তোমরা যোগাযোগ করো। মেহেদি হাসান বলছিল বি। আচ্ছা, মেহেদি হাসান বলছিল বি, ঠিক আছে। শহীদুল ইসলাম নিয়ান এ বলেছিল, যদিও কয়েকজন এ বলেছিল। জাকিয়া সুলতানা মিম, গুড, ঠিক আছে। তো তোমরা যারা সঠিক উত্তর দিয়েছিল বি, তাদেরটা সঠিক হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে যাব, তার আগে আমরা দেখে নেই আমাদের যে বি ইউনিট এক্সিলেন্ট কোর্সটি রয়েছে। তোমাদের যারা, মানে আমি যে কোর্সটাতে পড়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যয়নরত, সেই কোর্সটা আমিও করেছি, এবং তোমাদের জন্য একই কোর্স দেখো 1500 টাকা ছাড়ে 25 আগস্ট পর্যন্ত তোমাদের ভর্তি চলছে। এবং আমাদের অলরেডি আমাদের মানে সাবজেক্ট ম্যাপিং শুরু হয়ে গিয়েছে, এবং 28 তারিখ থেকে আমাদের কিন্তু টপিক বেসড যে ক্লাসগুলো সেগুলো কিন্তু শুরু হবে। তো দেরি না করে তোমরা ভর্তি হয়ে যাবে আশা করি বি ইউনিট এক্সিলেন্ট কোর্সে। আমি যেমন সফলতা পেয়েছি তোমরাও সফলতা পাওয়া, ঠিক আছে। তোমার যারা স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এসেছি, তোমরাও আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখবো, 15 নম্বর প্রশ্নটা খুবই সহজ একটা বিষয়। নেইদার জ্যান নর হার ব্রাদার্স ড্যাশ এ কনসেন্ট ফর্ম ড্যাশ এ কনসেন্ট ফর্ম ফর টুমরোজ ফিল্ড ট্রিপ। ঠিক আছে, মানে তার জ্যান আর ব্রাদার, কনসেন্ট মানে হচ্ছে কি সম্মতি, আমরা জানি কনসেন্ট মানে হচ্ছে সম্মতি, কনসেন্ট মানে হচ্ছে কি সম্মতি, ঠিক আছে। এটা সম্মতি গঠন করছে কি নিয়ে, টুমরোজ ফিল্ড ট্রিপ নিয়ে। তো ফিল্ড ট্রিপ নিয়ে দুজন ভাই একটা সম্মতি গঠন করছে, এরকম একটা বিষয় দেখতে পাচ্ছে। স্যার আপনি কি অফলাইনে ভর্তি হয়েছিলেন? না, আমি শুধুমাত্র স্কুল অফ এক্সিলেন্সের অনলাইনেই ছিলাম, আমি অফলাইনে আসলে কোথাও ভর্তি হইনি, ঠিক আছে। তোমার মেহেদি হাসান বলেছো এ। দেখো আমরা একটা জিনিস কিন্তু একটা স্লাইডে শিখেছি যে অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, ঠিক আছে, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন, এগুলো থাকলে কি হয়, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আর এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে either dot dot or, either dot dot or, neither dot dot nor, neither dot dot nor, not only dot dot but also, not only dot dot but also, ঠিক আছে, not only dot dot but also, either dot dot or, neither dot dot nor, not only dot dot but also, এইগুলা যখন যুক্ত হবে এরাও কি করবে, সেই অ্যাজ ওয়েল অ্যাজ এর মতো এরাও কি করবে, দুইটা সাবজেক্টকে যুক্ত করবে। এখানে একটা সাবজেক্ট থাকবে, এখানে একটা সাবজেক্ট থাকবে, অর্থাৎ দুইটা সাবজেক্ট থাকবে। একটা হচ্ছে দিব সাবজেক্ট 1, আলহামদুলিল্লাহ, আর একটাতে দিব হচ্ছে সাবজেক্ট 2। আচ্ছা, আগেরটাতে আমরা কি দেখেছি, আগেরটাতে আমরা দেখেছি যে সাবজেক্ট 1 অনুযায়ী ভার্ব বসে, তাই না। আর এখানে আমরা দেখব সেটা হচ্ছে সাবজেক্ট 2 অনুযায়ী ভার্ব বসবে, অর্থাৎ either dot dot or, neither dot dot nor, not only but also, এরা যখন সাবজেক্ট 2 যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট 2 যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। তাহলে দেখো আমরা অপশনে একটু দেখি, আমাদের অপশনে কি কি রয়েছে। দেখো এখানে এই দেন নেইদার আর দেখো নর, এরা কি করছে, দুইটা সাবজেক্টকে যুক্ত করছে। দুইটা সাবজেক্টের নাম কি কি, একটা হচ্ছে জ্যান, এটা হচ্ছে সাবজেক্ট 1, ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট 1, আর একটা হচ্ছে হার ব্রাদার্স, এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট 2। তো আমরা কি দেখেছি, নেইদার ডট টু নর থাকলে সাবজেক্ট 2 অনুযায়ী আমার বসবে। তাহলে সাবজেক্ট 2 যেহেতু আমার প্লুরাল রয়েছে, সাবজেক্ট 2 যেহেতু আমার প্লুরাল রয়েছে, তাহলে ভার্বটাও কি বসবে, প্লুরাল বসবে। এখানে দেখো হ্যাজ রয়েছে সিঙ্গুলার, ইজ রয়েছে সিঙ্গুলার, এস যুক্ত হয়েছে সিঙ্গুলার, মানে সবই কাটা। তাহলে আলটিমেটলি আমার উত্তরটা হবে কি এই নাম্বারটা, নিড, প্লুরাল ভার্ব। তোমরা সবাই বুঝতে পারছো? স্যার ভার্ব তো সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বসবে, তাই না? হ্যাঁ, আহমেদ তাসু না তুসু, তোমার উচ্চারণ করতে পারতেছি না সঠিকভাবে, উত্তরটা তোমার ধারণা ঠিক আছে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বসবে। মাহফুজুর রহমান, শহীদুল ইসলাম এ বলছে সবাই, নিট নিট নিট, সবাই এ বলছে, গুড। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা যাব, 16 নম্বর প্রশ্ন আমরা দেখবো, খুবই সহজ একটা বিষয়। দ্য আরাবিয়ান নাইটস স্টিল আ গ্রেট ফেভারিট, ঠিক আছে। আচ্ছা, দ্য আরাবিয়ান নাইটস, আরাবিয়ান নাইটসটা কি? আরাবিয়ান নাইটসটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্লুরাল ভার্ব, তো তোমাদের অনেকে মনে জাগতে পারে এটা হচ্ছে প্লুরাল মনে হয়। আরাবিয়ান নাইটসটা হচ্ছে একটা বইয়ের নাম। এটা কি? এটি একটি বইয়ের নাম, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা যখন দেখবে যে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম, বইয়ের নাম হইতে পারে, ঠিক আছে, বইয়ের নাম হইতে পারে, কোনো একটা প্রতিষ্ঠানের নাম হইতে পারে,
কোনো একটা প্রতিষ্ঠানের নাম হইতে পারে, বইয়ের নাম হইতে পারে, কোনো এক বই হইতে পারে, প্রতিষ্ঠান হইতে পারে, আরও কী কী হইতে পারে, আরও ধরো যে নদী নালা হইতে পারে, মানে যে কোনো কিছুর নাম, মানে যে কোনো কিছুর নাম যদি রিপ্রেজেন্ট করে, যে কোনো কিছুর নাম, সহজ কথায় যে কোনো কিছুর নাম সবসময় সিঙ্গুলার হয়। যে কোনো কিছুর নাম কি করে, সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আরাবিয়ান নাইটসটা হচ্ছে একটা বিখ্যাত একটা বইয়ের নাম, ঠিক আছে? আরব্য রজনী নিয়ে একটা বই লেখা হয়েছিল, আরব্য রজনী। তো সেই বইয়ের নাম যেহেতু, তার মানে সিঙ্গুলার ভার্ব বসবে। আর আমরা দেখতে পাচ্ছি প্লুরাল, কাটা। হ্যাভ ও প্লুরাল, এস বাই এস নাই ভার্বের সাথে, তার মানে কাটা। ওয়ার ও প্লুরাল, এস বাই এস নাই ভার্বের সাথে, তার মানে কাটা। মানে আমার আলটিমেটলি উত্তরটা হচ্ছে কত নাম্বারটা, বি নাম্বারটা, অর্থাৎ উত্তরটা হবে ইজ। আরাবিয়ান নাইটস স্টিল আ গ্রেট ফেভারিট। এরকম থাকতে হবে দ্য গালিভার ট্রাভেলস। দেখো ট্রাভেলস শেষে এস বাই এস আছে, কিচ্ছু করার নাই, যেহেতু একটা বইয়ের নাম, মানে একটা কিছুর নাম, তার মানে কি অবশ্যই এটা সিঙ্গুলার হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। দেন পরবর্তী যে প্রশ্নটা আমরা একটু দেখব, 17 নম্বর প্রশ্ন দেখবো, দ্য মেমোরেন্ডা। এটা অনেকে কনফিউজড হইতে পারো দ্য মেমোরেন্ডা নিয়ে। দ্য মেমোরেন্ডা ইজ ড্যাশ নট ইম্পর্টেন্ট। মানে মেমোরেন্ডা আসলে সিঙ্গুলার না প্লুরাল, এটার সাথে তো কোনো এস বাই এস যুক্ত করা নাই। এটা কিভাবে বুঝবা? ধরো আমরা অনেক সময় ডাটা ইউজ করি, তাই না? ডেটা ইউজ করি, মোবাইল ফোনে ডেটা ইউজ করি। এই যে ডেটা শব্দটা, এটা কোথা থেকে আসছে তোমরা জানো? এই যে ডেটা শব্দটা, এটা আসছে হচ্ছে ডেটাম থেকে, ঠিক আছে? ডেটা শব্দটা আসছে ডেটাম থেকে। এটা হচ্ছে কি সিঙ্গুলার, শেষে যখন ইউএম থাকবে তখন সেটা সিঙ্গুলার। আর ইউএমটা তুলে দিয়ে আমি যখন এ বসাবো তখন সেটা হয়ে যাবে কি, প্লুরাল। বুঝতে পারছো? যখন দেখবা কোনো একটা শব্দের শেষে ইউএম আছে তখন সেটা সিঙ্গুলার, ইউএম তুলে দিয়ে যখন এ বসাবো তখন সেটা হয়ে যাবে প্লুরাল। ঠিক একই কনসেপ্টটা এখানে বসছে। দেখো আমি যখন লিখেছি মেমোরেন্ডা, মেমোরেন্ডাম, এইখান থেকে এসেছে আমার মেমোরেন্ডা। দেখো এই যে ইউএমটা, ইউএম সিঙ্গুলার, ইউএমটা রূপান্তরিত হয়ে এ হয়েছে, তার মানে এটা হবে কি প্লুরাল। ঠিক, আরো উদাহরণ আছে, ধরো যে মিডিয়াম, ঠিক আছে? এই যে মিডিয়াম, এইখান থেকে আমার এসেছে কি জানো? মিডিয়াম থেকে আমার এসেছে মিডিয়া। এই যে ইউএমটা আমার রূপান্তরিত হয়ে এ হয়েছে, তার মানে কি ইউএম থাকা মানে হচ্ছে সেটা সিঙ্গুলার, আর আমার এ থাকা মানে সেটা হচ্ছে কি প্লুরাল। এখানে দেখতে পাচ্ছি মেমোরেন্ডা প্লুরাল সাবজেক্ট, তার মানে পরবর্তী ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। আমরা দেখতে পাচ্ছি ইজ সিঙ্গুলার কাটা, ওয়াজ সিঙ্গুলার কাটা, হ্যাজও সিঙ্গুলার কাটা। তাহলে আলটিমেটলি আমার উত্তরটা কি হবে, বি নাম্বারটা। আর আচ্ছা, আর উত্তর হবে আর মনে হয়। একদম বলেছিলাম মনে হয়, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। জাকিয়া সুলতানা মিম মিডিয়া বলছো, জাকিয়া সুলতানা মিম আর বলেছো, মুসলিমা জাহান বি বলেছো। কনফিউজ স্যার, এটা হচ্ছে আর হবে, বুঝতে পারছো এখন? আহমেদ তাসু। আচ্ছা ঠিক আছে, পরবর্তী প্রশ্নের দিকে আমরা একটু আগাবো। পরবর্তী প্রশ্নটা কি, 18 নম্বর প্রশ্নটা, ইফ আই ড্যাশ রিচ আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মানে আমি যদি খুব বড় লোকস হইতাম, খুব ধনী হইতাম, তাই না? খুব বিল গেটস হইতাম, মার্ক জাকারবার্গ হইতাম, বা বেব জেবস হইতাম, ঠিক আছে? এই যে ইলন মাস্ক হইতাম, তাহলে কি করতাম? আমি দেশ বিদেশ ঘুরে বেড়াইতাম। তো এই যে ইফ আই উইশ, এরকম যে কয়েকটা কনসেপ্ট আমার মাথার মধ্যে থাকে, ইফ আই উইশ অথবা ফ্যান্সি, ইফ আই উইশ অথবা ফ্যান্সি, আরও কিছু থাকতে পারে, ইফ আই উইশ ফ্যান্সি, এই জিনিসগুলো থাকে অনেক সময়। তো এগুলার পরে ইফ আই উইশ ফ্যান্সি, এগুলার পরে যখন কোনো বিভার্ব আসবে, যে কোনো পৃথিবীর যে কোনো বিভার্ব আসুক না কেন, বিভার্ব তো আমরা চিনি নাকি? বিভার্ব কোনগুলা? বিভার্ব হচ্ছে আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আরও কি আছে বি, বিন, আর হচ্ছে বিং, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা বিভার্ব। তো ইফ আই উইশ আই ফ্যান্সি, এরপরে যদি কখনো বিভার্ব ইউজ করতে হয়, সব বিভার্ব বাদ, জাস্ট একটা বিভার্ব থাকবে, সেই বিভার্বটা হচ্ছে এই ওয়ার, ঠিক আছে? ইফ
আই উইশ অথবা ফেন্সি এগুলোর পরে শুধুমাত্র ওয়ার থাকবে, ইজ কাটা, আর কাটা, হ্যাজও কাটা, শুধু ওয়ার থাকবে, আর কেউ থাকবে না। গুড, সাবজাংটিভ মুড বা যেভাবে মনে রাখতে পারো, ওয়ার স্যার 100% এটা গুড। একজন বলছে আর হবে, তাহলে এটা আমাদেরকে এইচএসসি 26-এর একাডেমিক ব্যাচে পড়াইছেন শহীদুল ইসলাম নিহান, গুড। তোমাদের মনে আছে দেখছি, তোমাদের স্মৃতিশক্তি খুব ভালো। মুসলিমা জাহান সি বলেছো, গুড। মেহেদি হাসান ইমনও ওয়ার বলেছে, গুড। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা যাব 19 নম্বর প্রশ্নটা। ইউ অ্যান্ড হি ড্যাশ বার্ডস অফ দ্য সেম ফিদার। আচ্ছা, এটা উত্তর বলার আগে তোমরা কি কেউ জানো এই বার্ডস অফ দ্য সেম ফিদার মানে কি? মানে এইটার মানেটা কি তোমরা কি কেউ জানো? মানে একই পালকের পাখি এরকম বোঝাচ্ছে না? তোমরা যারা হচ্ছে বাগধারা পড়া অনেক সময় দেখবা, মানে বাগধারা পড়ার সময় বা মাঝে মাঝে তখন ধরো যে দুই ভাই ধরো ঝগড়া করতেছে, বাবা এসে বকা দিল, দুইটাই একই গোয়ালের গরু, তাই না? যে একই গোয়ালের গরু, মানে মানে এদের বৈশিষ্ট্য, আচার আচরণ সবকিছুই হচ্ছে কি সেম, তো সেগুলো বুঝাইতে বলা হয় যে বার্ডস অফ দ্য সেম ফিদার। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রভাব হিসেবে অনেক সময় আসতে পারে বা ইডিয়মস এন্ড ফ্রেজ হিসেবে অনেক সময় আসতে পারে। ইউ অ্যান্ড হি আমরা যখন দেখবো অ্যান্ড দ্বারা দুটো যুক্ত আছে, দেখো যখন দেখবো অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট, আমরা যখন দেখবো অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত থাকবে, তখন আমি সেখানে ভার্বটা ইউজ করব কি? তখন আমি সেখানে ভার্বটা ইউজ করব প্লুরাল ভার্ব। ঠিক আছে, অ্যান্ড দ্বারা যখন একাধিক সাবজেক্ট যুক্ত থাকবে সেখানে আমি প্লুরাল ভার্ব ইউজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্টকে যুক্ত করছে। একটা সাবজেক্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইউ, আর একটা সাবজেক্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হি। তাহলে যেহেতু অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হয়েছে, তারপরে পরবর্তী ভার্বটাও আমার কি বসবে? প্লুরাল বসবে। দেখো ইজ হচ্ছে সিঙ্গুলার, ওয়াজও সিঙ্গুলার, হ্যাজও সিঙ্গুলার। আমার উত্তর হচ্ছে কি আলটিমেটলি বি নাম্বারটা। খুব সহজ একটা প্রশ্ন, 19 নাম্বারটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, একই দলভুক্ত বা একই গোয়ালের গরু, গুড বি। আচ্ছা, মেহেদি হাসান আর বলেছো, গুড, আর বলেছো, আর শিওর, ইমন শিওর, নাহিমা আক্তার আর, একই জাতের একই দলভুক্ত, প্লুরাল আর হবে, গুড। তোমরা সবাই বুঝতে পারছো? ঠিক আছে, দেন আমরা 20 নাম্বার প্রশ্নে যাব। তো বড় একটা সেন্টেন্স, খুবই বড় একটা সেন্টেন্স, এবং আমরা একটু আগে যে নিয়মটা শিখেছি সেই নিয়ম অনুযায়ী আমরা উত্তর করি যদি উত্তরটা ভুল হবে। ঠিক আছে, সেজন্য আমি নিয়ম দুটাই পাশাপাশি রেখেছি। মানে আমরা একটু আগে যেটা শিখেছি সেটা হচ্ছে কি, একটু আগে আমরা শিখেছি যে অ্যান্ড দ্বারা যখন আমরা দেখব অ্যান্ড দ্বারা একাধিক যুক্ত থাকবে, অ্যান্ড দ্বারা একাধিক যুক্ত থাকলে আমি সেখানে কি দেখব? সেখানে আমরা নিয়ম শিখেছি যে সেখানে হচ্ছে ভার্বটা হবে কি? প্লুরাল। এই নিয়মটা হচ্ছে সাধারণ নিয়ম। এইটার যে ব্যতিক্রম নিয়ম সেটা হচ্ছে, ধরো এন দ্বারা একাধিক সেন্টেন্স যুক্ত, মানে একাধিক শব্দ বা একাধিক সাবজেক্ট যুক্ত রয়েছে, কিন্তু আমি সেই সাবজেক্টগুলোর পূর্বে, খুব স্বাভাবিকভাবে বুঝো, এই যে সাবজেক্টগুলো যুক্ত হয়েছে না, এই সাবজেক্টগুলোর পূর্বে যদি আবার ইচ বসে, সাবজেক্টের পূর্বে কয়েকটা বিষয় মনে রাখো, স্বাভাবিকভাবে মনে রাখো, সাবজেক্টের পূর্বে যখন দেখবা তোমার ইচ বসছে অথবা এভরি বসছে, ঠিক আছে, লাইক আমরা দেখেছি কি, ধরো যে বললাম যদি বয় অ্যান্ড গার্ল লিখি, বয় অ্যান্ড গার্ল, তখন আমি দিব কি? বয় অ্যান্ড গার্ল আর প্রেজেন্ট। ঠিক আছে, আর প্রেজেন্ট, এটা একটা বাক্য। বাট আমি যদি লিখি এইভাবে যে ইচ বয় অ্যান্ড গার্ল, তখন আমাকে দিতে হবে ইজ প্রেজেন্ট। ঠিক আছে, কেন? যখন আমরা দেখবো অ্যান্ড দ্বারা একাধিক সেন্টেন্স যুক্ত আছে এবং সেখানে ইচ এভরি আছে, তখন আমি সেখানে দিব ভার্বটা সিঙ্গুলার, তখন সেখানে কি দিব? ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে, এই নিয়মটা খুব কিন্তু কঠিন না, খুব সহজ। দেখো আমরা দেখতে পাচ্ছি তিনটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তিনটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা, তিনটা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে। দেখো ম্যান একটা, ওমেন একটা, আবার চাইল্ডও একটা। তো এখানে যদি আমার এভরি না থাকতো, দেখো যদি এভরিটা না থাকতো, খুব সহজভাবে দেখো, এভরিটা যদি না থাকতো তখন আমি প্লুরাল ভার্ব ইউজ করতে পারতাম। তো যেহেতু আমার এভরি রয়েছে সেজন্য আমি কি ইউজ করব? সিঙ্গুলার ভার্ব ইউজ করব। এটার জন্য আমার কি হবে? সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কি আছে? আমার দেখতে পাচ্ছি সাফার, যেহেতু এস বাই এস যুক্ত নাই, এটা প্লুরাল, বাদ। হ্যাভ রয়েছে, এটাও বাদ।
এখানে আবার বলছে বোথ এ এন্ড সি, সি তো আমার আগেই বাদ, তার মানে এটাও বাদ, তুইও বাদ তুইও বাদ, তার মানে আমার আলটিমেটলি উত্তরটা কি হচ্ছে এ নাম্বারটা, হ্যাজ সাফার্ড। তোমরা বুঝতে পারছো আশা করি। তো এই ছিল আমাদের আজকের 20টা প্রশ্ন। তোমাদের যদি আরো কোনো কনফিউশন থাকে বা তোমাদের ভিতর যদি কোনো প্রশ্ন থাকে কারো, তোমরা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো আমাকে, ঠিক আছে। 20-এর এ তোমাদের এ বলেছো, সঠিক বলেছো, গুড। হ্যাজ সাফার, শিওর স্যার, গুড। আহমেদ তুসু, ঠিক আছে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, না হলে আগামী ক্লাসে অবশ্যই করবা, ঠিক আছে। তোমরা বেশি বেশি যদি প্রশ্ন করো অ্যাডমিশন রিলেটেড, তাহলে সেগুলো উত্তর দিতে আমাদের ভালো লাগবে এবং তোমাদের সফলতার মানে যদি কিছুটা অবদান আমরা রাখতে পারি তাহলে আমাদের ভালো লাগবে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ সাবজেক্ট ভার এগ্রিমেন্ট অনেক ভালো পারি, গুড। শাহরিয়ার আবির, যেমন যেগুলো বুঝবা না সেগুলো আরো বেশি বেশি প্র্যাকটিস করবা, কারণ দেখবা যেটা পারো না সেটা আলটিমেটলি পরীক্ষাতে আসে কিন্তু। তো এই জিনিসগুলো দেখো ভাই, অফের জায়গায় ফর্ম বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় না ভাই, অফের জায়গায় ফর্ম বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোথায়? আচ্ছা, ইংলিশ ক্লাস কখন হয় স্যার? ইংলিশ ক্লাস হচ্ছে আমাদের 10:30, 10:30 প্রতিদিনই হয়, লামিয়া সাবরিনা, ঠিক আছে। ইংলিশ ক্লাস 10:30 হয়, ক্লাসের কোনো রুটিন নাই, প্রতিদিনই আমাদের হচ্ছে সকালে যাচ্ছে জিকে ক্লাস, দেন সন্ধ্যা 7:30টায় বাংলা ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 10:30 আমাদের হচ্ছে ইংরেজি ক্লাস হচ্ছে, ঠিক আছে। তো পেজ যোগ রাখেন, হ্যাঁ পেজে কিন্তু ক্লাস শুরু হওয়ার আগে আমরা একটা নোটিশ দিয়ে দিই, তো স্বাভাবিকভাবে মনে রাখো প্রতিদিন সকালে আমাদের জিকে ক্লাস যায়, দেন আমাদের সন্ধ্যা 7:30 বাংলা এবং 10:30 ইংরেজি ক্লাস হচ্ছে, ঠিক আছে। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।